পূর্ণ নাকি স্থায়ী এই ইস্যুতে আটকে আছে যুদ্ধবিরতি। আমেরিকার ফাঁদে পা দিতে নারাজ ফিলিস্তিন। ট্রাম্পের পর দোষী বাইডেনের ছেলে প্রেসিডেন্ট বাছাইয়ে কি বিপাকে পড়বে মার্কিনীরা? কে হবেন ইরানের নয়া প্রেসিডেন্ট? এগিয়ে আছেন কে? কি বলছে বিশ্লেষণ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। পূর্ণ না স্থায়ী এই ইস্যুতে আটকে আছে গাজার যুদ্ধবিরতি। ফিলিস্তিনিরা পূর্ণ যুদ্ধবিরতি চাইলেও সাময়িক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও তার বন্ধু ইসরায়েল। তবে তাদের ফাঁদে পা দিতে নারাজ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো। এতে ক্ষিপ্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় চলমান হত্যাযজ্ঞ আর যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার দায় চাপালেন ফিলিস্তিনের গোষ্ঠীগুলোর ওপর। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। বরাবরের মতো এবারও অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যা দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এবারও গোটা বিশ্বকে বিভ্রান্ত করলেন তিনি। মধ্যপ্রাচ্যে পা রেখেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্যই নাকি কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি। আমরা কাতার ও মিশরের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি। এটি ইসরায়েল, ফিলিস্তিন এই অঞ্চল প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বের জন্য জরুরি। ফিলিস্তিন গোষ্ঠীগুলো এই প্রস্তাবে কিছু পরিবর্তন আনতে বলেছে, কিন্তু তা সম্ভব নয়। আর এখানে অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো প্রস্তাবে কিছু পরিবর্তন আনতে বলেছে, কিন্তু সেটা কি তা স্পষ্ট করেননি তিনি। কেন ফিলিস্তিন প্রস্তাবে রাজি হয়নি তাও বলেননি তিনি। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো রাজি না হওয়ার কারণ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদ্য পাশ হওয়া মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবটিতে পুরোপুরি ইসরায়েলি আগ্রাসন বন্ধের কথা বলা হয়নি। অর্থাৎ পূর্ণ যুদ্ধবিরতি নয়, ওই প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির কথা লেখা আছে। আর সেখানেই আপত্তি তুলেছে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। কারণ ফিলিস্তিনবাসীর চাওয়া শুধু গেল ৮ মাস ধরে চলা নৃশংস গণহত্যা বন্ধ নয়, দশকের পর দশক ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হত্যাযজ্ঞ একেবারে থামাতে হবে। গাজার উপর থেকে তুলে নিতে হবে অবরোধ, গঠন করতে হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। আর সেজন্য পূর্ণ যুদ্ধবিরতি আর চিরতরে ইসরায়েলি হত্যাযজ্ঞ থামুক এই চাওয়া ফিলিস্তিনবাসীর। কিন্তু এটি মানতে নারাজ যুক্তরাষ্ট্র ও তার গণহত্যাকারী বন্ধু ইসরায়েল। আর এ কারণেই পূর্ণ নাকি স্থায়ী এই ইস্যুতে আটকে আছে যুদ্ধবিরতি। প্রতিদিনই হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। বিশ্লেষকরা বলছেন, ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে রক্ষায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে গেল ৮ মাস ধরেই একের পর এক মিথ্যা, ছলচাতুরি আর চালাকির আশ্রয় নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। আর সে ফাঁদে পা দিতে না চাইলেই আরব বিশ্বকে সাথে নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর উপর দায় চাপিয়ে আসছে তারা। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জিম্মি উদ্ধারের নামে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনীর শত শত ফিলিস্তিনিকে হত্যার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কার্যালয় বলছে, জনবসতিপূর্ণ শরণার্থী শিবিরে এই ধরনের হামলা যুদ্ধনীতির বিরোধী। বিস্তারিত হিজল জোবায়েরের রিপোর্টে। জিম্মি উদ্ধার অভিযানে সপ্তাহান্তে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা যে ভয়াবহ হামলা চালিয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, জিম্মি উদ্ধারের নামে শত শত বেসামরিক মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েলি সেনাদের এ ধরনের হামলা সম্ভাব্য যুদ্ধাপরাধ। শনিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৪ জিম্মিকে মুক্ত করে ইসরায়েলি সেনারা। ভয়াবহ ওই হামলায় অন্তত ২৭৪ জনের প্রাণহানি হয়, আহত হয় ৭ শতাধিক মানুষ। লরেন্স বলেন, ব্যাপক ঘনবসতিপূর্ণ এমন একটি এলাকায় ইসরায়েল যেভাবে জিম্মি উদ্ধারের অভিযান চালিয়েছে তা বিপর্যয়কর। যুদ্ধনীতি অনুসারে কোনো অভিযানে যে পূর্ব সতর্কতা বা হামলা চালানোর ক্ষেত্রে যে সমতা বজায় রাখা উচিত তা এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে বলে আশঙ্কা জানান তিনি। একই সাথে এ ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় প্রতিরোধ যোদ্ধারা যেভাবে জিম্মিদের আটকে রেখেছে তাও যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে বলে জানান জাতিসংঘের এই কর্মকর্তা। বলেন, এতে কেবল জিম্মি নয়, গাজার সাধারণ মানুষদের জীবনকেও ঝুঁকিতে ফেলছে স্বাধীনতাকামীরা। দুই পক্ষকেই এ ধরনের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
মাদক গ্রহণ, তথ্য গোপন আর অবৈধ অস্ত্র রাখার মামলায় এবার দোষী সাব্যস্ত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মার্কিন ইতিহাসে এই প্রথম দায়িত্বে থাকা অবস্থায় কোনো প্রেসিডেন্টের সন্তান দোষী সাব্যস্ত হলেন। এসব অপরাধের দায়ে সর্বোচ্চ 25 বছর কারাদণ্ডের বিধান থাকলেও হান্টার বাইডেনের ক্ষেত্রে তা নাও হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সন্তানকে বাঁচাতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেও বাইডেনের কথায় ভরসা নেই অনেক মার্কিনীর। এ ঘটনার পর প্রশ্ন উঠেছে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে। আসছে নির্বাচনে এর ক্ষতিকর প্রভাব এড়াবেন কিভাবে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। শুরুটা 2021 সালের 6 জানুয়ারি। আমলটা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে উগ্রবাদী ট্রাম্প সমর্থকদের হামলার পর থেকে বিশ্ব দেখছে অঘোষিত মোড়ল, যুক্তরাষ্ট্রের ক্ষমতার শীর্ষ পদে একের পর এক নজিরবিহীন কাণ্ড। নজির সৃষ্টির তালিকায় ভালো ঘটনা খুঁজে পাওয়া দুষ্কর। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার 10 দিনের মাথায় এবার ফৌজদারি মামলাতেই বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। সাবেক কোনো প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই প্রথম। অস্ত্র মামলায় হান্টারের বিরুদ্ধে আদালত যখন সিদ্ধান্ত জানাচ্ছিলেন, তখন ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে অস্ত্রের ব্যাপক ব্যবহারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন তার বাবা জো বাইডেন। এ বিষয়ে একটু চিন্তা করুন। এগুলো যুদ্ধের অস্ত্র। যাই হোক, অস্ত্র ক্রেতার অতীত রেকর্ড যাচাই বাছাই করা এখন সময়ের দাবি। অস্ত্রের নিরাপদ সংরক্ষণাগার প্রয়োজন। অস্ত্রগুলো যদি নিরাপদে না রাখা হয়, অভিভাবকদের জবাবদিহির আওতায় আনতে হবে। অভিভাবকদের জবাবদিহির আওতায় আনার কথা বলা বাইডেন নিজের সন্তান হান্টারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও দিয়েছেন বিবৃতি। একটি টেলিভিশনে দেওয়া আগের সাক্ষাৎকারের জের টেনে আবারও আশ্বস্ত করেন সন্তানকে বাঁচাতে ক্ষমতার অপব্যবহার করবেন না, তবে ছেলে হান্টারের দুঃসময়ে সপরিবারে পাশে থেকে সাহস যোগাবেন। ওয়াশিংটনের অনুষ্ঠান শেষে হান্টারের জন্য ডেলাওয়ারে যান বাইডেন। ওয়েলমিংটন এয়ারপোর্টে বাবার সাথে দেখা করেন হান্টার। সাথে ছিলেন ছোট্ট সন্তান ও স্ত্রী। তবে বাইডেনের প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছেন না মার্কিনীদের অনেকে। যা ঘটেছে প্রেসিডেন্ট সব জানে। তার কাছে কোনো কিছুই গোপন নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তার সুযোগ থাকে, কোনো কিছু চিন্তা না করেই সন্তানকে ক্ষমা করে দিবেন। চাচ্ছি একে রাজনৈতিকভাবে না দেখে সাধারণভাবে দেখা উচিত। সুতরাং যা হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে, সাধারণ জনগণের সাথে যেমনটা হয়। মঙ্গলবার ডেলাওয়ারের অঙ্গরাজ্যের ওয়েলমিংটনে 12 সদস্যের জুরি বোর্ড সিদ্ধান্ত জানানোর আগে প্রায় 3 ঘন্টার বক্তব্য দেন। বলা হয়েছে, মাদক গ্রহণ, তথ্য গোপন আর অবৈধ অস্ত্র রেখেছেন হান্টার। 3টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। হান্টারকে দোষী সাব্যস্তের দিন আদালতে ছিলেন তার মা ফার্স্ট লেডি জিল বাইডেন এবং স্ত্রী মেলিসা কোহেন বাইডেন। মাদক গ্রহণের মিথ্যা তথ্য দিয়ে কেনা কোল্ট কোবরা স্পেশাল রিভলভারটি 2018 সালের অক্টোবরে জব্দের আগ পর্যন্ত 11 দিন নিজের কাছে রেখেছেন হান্টার। এই মামলায় 120 দিনের মধ্যে সাজা ঘোষণা, সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড আর $7,50,000 জরিমানার বিধান রয়েছে। হান্টারের মাদক গ্রহণের প্রবণতার বিষয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন সাবেক স্ত্রী ক্যাথলিন বুহেল, সাবেক বান্ধবী জোয়ে কোস্তেন ছাড়াও তার ভাইয়ের স্ত্রী ও চাচা। নিজেকে নির্দোষ দাবি করা 54 বছর বয়সী হান্টারের বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির আরেকটি মামলা চলছে। অভিযোগ রয়েছে 2016 থেকে 19 সাল পর্যন্ত মাদক কেনা, এসকর্ট সার্ভিস নেওয়া আর বিলাসবহুল গাড়ি কিনতে গিয়ে $14 লাখ ট্যাক্স ফাঁকি দিয়েছেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে এই মামলার বিচার কার্যক্রম, যেখানে সর্বোচ্চ 17 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রতিপত্তি ও ক্ষমতার মাঝেই বড় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তবুও হতাশার অন্ধকারে কেটেছে হান্টারের জীবন। মাত্র 2 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় মা ও বোনকে হারানো হান্টার মাদকাসক্ত হয়ে পড়েন কিশোর বয়স থেকেই। দীর্ঘ সময় হান্টারের জীবন কেটেছে চরম হতাশা আর নিঃসঙ্গতায়। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে।
অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা এসবের মাঝেই বড় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তবুও হতাশার অন্ধকারে কেটেছে হান্টারের জীবন। ফৌজদারি অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে এখন কারাবরণের অপেক্ষায় 54 বছর বয়সী হান্টার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় অভিযুক্ত হয়েছেন হান্টার বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে 2018 সালে একটি রিভলভার কেনেন হান্টার। অগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলক যেসব তথ্য দিতে হয় সেখানেও তিনি মিথ্যা তথ্য দেন। প্রসিকিউটররা জানিয়েছেন অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হয়। কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়ে বলেন তিনি মাদকাসক্ত নন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং 11 দিন সেটি নিজের কাছে রাখেন। যদিও আদালত যখন তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় তখন হান্টারকে খুব বেশি একটা বিচলিত হতে দেখা যায়নি। 3টি অভিযোগে অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন 25 বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। বেপরোয়া জীবনযাপনের জন্য অনেক আগে থেকেই আলোচিত বাইডেন পুত্র হান্টার মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাকে ভুগতেও হয়েছে। হান্টার বাইডেন তার আত্মজীবনী বিউটিফুল থিংসে তুলে ধরেছেন নিজের জীবনের নানা অন্ধকার অধ্যায়। মাত্র 2 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় নিজের মা ও বোনকে হারান হান্টার। সে সময়ই ডেলাওয়্যার থেকে মার্কিন সিনেটর হিসেবে শপথ নেন বাবা জো বাইডেন। একদিকে ব্যস্ত বাবা, অন্যদিকে মা ও বোনের শূন্যতা। নিঃসঙ্গ এক জীবন শুরু হয় হান্টারের। মাত্র 4 বছর বয়সে প্রথম মদ্যপান করেন হান্টার। কিশোর বয়স থেকেই মাদকের দিকে আগ্রহ বাড়তে থাকে তার। 2015 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। 2017 সালে প্রথম স্ত্রী ক্যাথলিন বুহেলের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় হান্টারের। এরপর একদমই একা হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে আরও বেশি ঝুঁকতে থাকেন মাদকের দিকে। তিনি 2018 সালে কোকেনে আসক্তির কথা নিজেই স্বীকার করেন। জীবদ্দশায় বহুবার পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়েছে তাকে। এমনকি 1 বোতল ভোডকা কেনার জন্য নিজেই বাড়ি থেকে বের হয়ে যেতেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে খোলামেলা আলোচনায় এর সবই স্বীকার করেছেন হান্টার। নিজের দুঃসময়ে সবসময় বাবা জো বাইডেনকে পাশে পেয়েছেন তিনি। ছেলে মাদকাসক্ত হলেও বাবা হিসেবে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন জো বাইডেন। তবে এবার জো বাইডেন জানিয়ে দিয়েছেন ছেলের বিচার কার্যে কোনো হস্তক্ষেপ করবেন না। আগামী 11 জুলাই হান্টার বাইডেনের বিরুদ্ধে সাজা ঘোষণা করবেন আদালত। তার দোষী সাব্যস্ত হওয়ার রায় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কে হচ্ছেন ইরানের নয়া প্রেসিডেন্ট? বিমান দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির উত্তরসূরি হিসেবে আগামী 28 জুন কাকে বেছে নেবে ইরানের জনগণ? অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটের মাঝে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদটির জন্য কার উপর নির্ভর করবে ইরান? এমন সব প্রশ্ন ও তার উত্তর নিয়ে ইরান তো বটেই, গোটা বিশ্বেই চলছে চুলচেরা বিশ্লেষণ। কেননা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও গার্ডিয়ান কাউন্সিলের মনোনীত 6 প্রার্থীর মধ্যে প্রেসিডেন্ট কে হবেন তার উপর অনেকাংশে নির্ভর করবে ইরানের ভবিষ্যৎ। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। গাজায় ইসরায়েলি আগ্রাসন, ইরানি দূতাবাসে হামলা ও তেহরান তেল আবিব উত্তেজনার মাঝে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যু। সবকিছু মিলে গভীর সংকটে আছে মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ঘোরশত্রু ইরান। এর মধ্যেই রাইসির শূন্যতা পূরণে দেশটি নিচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি। সংকট সংশয়ে থেকেও প্রশ্ন উঠছে, খামেনির ইরান কি পাবে রাইসির যোগ্য উত্তরসূরি? 2025 সালে আয়োজনের কথা থাকলেও আগামী 28 জুন ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির একচ্ছত্র ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তারপরেই প্রেসিডেন্ট হচ্ছেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই রাইসির জায়গায় ক্ষমতায় কে আসছেন দেশটির জন্য সেটা একটি জরুরি বিষয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কিছুদিন আগেই ৬ জন প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণী স্তর গার্ডিয়ান কাউন্সিল। যারা অংশ নিতে যাচ্ছেন আসন্ন নির্বাচনে তারা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী, তেহরানের মেয়র আলী রেজা জাকিনি, বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হুসাইন গাজিজাদে হাশিমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। ইরানে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে নির্ধারিত যোগ্যতার কোনো মাপকাঠি নেই। খামেনির প্রতি আনুগত্যই এখানে রাখে মূল ভূমিকা। প্রতিবারের মতো এবারও নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের বেশিরভাগের আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৭৪ জন। এদের মধ্যে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, সাবেক স্পিকার আলী লারিজানি ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গীরি। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের একজন হলেন দেশটির পার্লামেন্টের স্পিকার ৬২ বছর বয়সী মোহাম্মদ বাঘের গালিবাফ। তেহরান শহরের সাবেক এই মেয়র ছিলেন ইরানের ক্ষমতাধর রেভলিউশনারি গার্ডের সদস্য। এছাড়া ভোটের ময়দানে সাইদ জালিলি আছেন তুলনামূলক সুবিধাজনক অবস্থানে। কট্টরপন্থী এই নেতার সাথে খামেনি ও রেভলিউশনারি গার্ডের রয়েছে গভীর সম্পর্ক। নির্বাচন শেষ হলে রাইসি পরবর্তী ইরানে বড় কোনো পরিবর্তন আসবে কিনা এখনই সেটা বলা মুশকিল। ইব্রাহিম রাইসি ছিলেন ভারসাম্য নীতির পক্ষে। প্রতিবেশী বিভিন্ন আরব দেশ ও চীন রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক চর্চায় ব্যালেন্স রেখে পদক্ষেপ নেওয়া ছিল তার ট্রেডমার্ক মুভ। চরমপন্থী মনোভাবের কেউ প্রেসিডেন্ট পদে বসলে ইরানের জন্য বিষয়টা মঙ্গলজনক হবে কিনা সেটা নিয়ে আছে সংশয়ের অবকাশ। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে খুব একটা স্বস্তিকর না। কঠোর হাতে বিরোধীদের দমন করা হলেও দেশটিতে জারি আছে সরকার বিরোধী আন্দোলন। সংস্কারপন্থী কিংবা মডারেট ভাবনার পরিবর্তে কট্টরপন্থী কেউ ক্ষমতায় আসলে তীব্র হতে পারে শাসক ও জনগণের মধ্যকার ব্যবধান। আগামীতে বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ইরান কতটা দৃঢ় অবস্থানে যাবে সেটা অনেকাংশে নির্ভর করবে দেশটির নতুন প্রেসিডেন্টের উপর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সৎ, সাহসী, পরিশ্রমী ও দূরদর্শী নেতা হিসেবে ইরান জুড়ে সমাদৃত মাহমুদ আহমেদিনেজাদ 2017-2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থিতার আবেদন করেও অংশ নেওয়ার সুযোগ পাননি। কিন্তু কেন এবারও তাকে একই ভাগ্য বরণ করতে হলো? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন জনপ্রিয় নেতা মাহমুদ আহমাদিনেজাদ। সৎ, সাহসী, পরিশ্রমী ও দূরদর্শী এই নেতা ইরান জুড়ে সমাদৃত। ইরানে আগামী 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন পাননি আহমাদিনেজাদ। 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি প্রার্থিতার আবেদন করেও অংশ নেওয়ার সুযোগ পাননি। কিন্তু কেন এবারও তাকে একই ভাগ্য বরণ করতে হলো? গত 2 জুন প্রার্থী হিসাবে নিবন্ধনের কথা জানান আহমাদিনেজাদ। তবে বিশ্লেষকরা সে সময়ই ধারণা করেছিলেন গার্ডিয়ান কাউন্সিল খুব সম্ভবত তাকে নির্বাচনে অংশ নিতে দেবে না। ইরানে নির্বাচন আয়োজনের দায়িত্বে আছে গার্ডিয়ান কাউন্সিল। মূলত গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি না পাওয়াতেই এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারছেন না তিনি। ইরানের রেভলিউশনারি গার্ডস সেনাদলের সাবেক সদস্য আহমেদিনেজাদ প্রথম 2005 সালে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। 2013 সালে মেয়াদ পূর্তির পর তিনি পদ ছেড়ে দেন। ইরানের সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খামেনির একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রশ্ন তোলেন আহমেদিনেজাদ। এরপর থেকেই খামেনির সঙ্গে তার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। 2009 সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর পর তাকে সমর্থন জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সে সময় আহমেদিনেজাদের বিরুদ্ধে গণবিদ্রোহ দানা বেঁধে ওঠে। এরপর 2017 সালে তাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি গার্ডিয়ান কাউন্সিল। 2018 সালে আহমেদিনেজাদ খামেনির সরাসরি সমালোচনা করেন, যা ইরানে খুবই বিরল। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে প্রেসিডেন্ট পদে আগামী 28 জুন নির্বাচন হবে। সেখানে প্রেসিডেন্ট পদে লড়তে 6 প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। তাইওয়ানের স্বাধীনতা ইস্যুতে উস্কানি না দিতে ও নাক না গলাতে আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। একই সঙ্গে তাইওয়ানকে তথাকথিত স্বাধীনতা বা আত্মরক্ষার অধিকারের কথা বলে বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডিপিপিকে সতর্ক করে দিয়ে চীন বলছে, আত্মরক্ষার অধিকারের নামে চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার
তাইওয়ানের অপচেষ্টা আগুন নিয়ে খেলা করার শামিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাইওয়ানের তথাকথিত আত্মরক্ষার অধিকার বিষয়ক দাবি ও বিচ্ছিন্নতাকামী মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন বিংহুয়া আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানান। স্বশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ মনে করে চীন। অন্যদিকে তাইওয়ানও নিজেদের স্বাধীন ও সার্বভৌম হিসেবে দাবি করে আসছে। চীনের ছড়ি ঘোরানো এড়াতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পথে হাঁটার কথাও জানিয়ে আসছে তারা। সে সূত্রেই সম্প্রতি তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি জানিয়েছে, নিজেদের স্বাধীন করতে গিয়ে চীনের কোনো ধরনের হামলা বা আগ্রাসনের শিকার হলে আত্মরক্ষার স্বার্থে তা প্রতিরোধ করার অধিকার তাইওয়ানের আছে। ডিপিপির ওই দাবির প্রতিক্রিয়ায় চীনের মুখপাত্র বলেন, তাইওয়ান সবসময়ই চীনের অংশ, ফলে এর মাঝে তাদের আলাদা করে আত্মরক্ষার অধিকার বিষয়ক কিছু নেই। ডিপিপির বক্তব্য চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বিরোধী। তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী বক্তব্য বা আচরণ আগুন নিয়ে খেলা করার শামিল উল্লেখ করে মুখপাত্র বলেন, নিজেদের অতি মূল্যায়ন করছে তাইওয়ান। তারা যদি অন্ধের মতো কাজ করে তাহলে ধ্বংস ডেকে আনবে। এদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। একই সাথে তাইওয়ানের স্বাধীন হওয়ার বাসনাকে উস্কে না দিতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। তীব্র পানি সংকটে ভুগছে মেক্সিকো সিটির বাসিন্দারা। সংকট মোকাবেলা করতে পানি সংরক্ষণে সরকারের কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ অধিবাসীদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর জলবায়ুর পরিবর্তনের কারণে দেরিতে এবং কম বৃষ্টি হওয়ায় দিন দিন আরও তীব্র হচ্ছে এই সংকট। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইফাত জাহান। 21 মিলিয়ন বাসিন্দার মেগা সিটি মেক্সিকো। বর্তমানে এ শহরে কয়েক দশক ধরে খরা চলতে থাকায় পানির স্তর 28% নেমে এসেছে। এছাড়া দূরবর্তী অঞ্চলে পানির উৎস এবং এর উপর নির্ভরশীলতার কারণে এখানকার দুর্ভোগ এখন আরও বেড়ে গেছে। উচ্চ তাপমাত্রা এবং বিলম্বিত বর্ষাকালের কারণে এমন পরিস্থিতির কবলে মেক্সিকো। জলবায়ু পরিবর্তনের কারণে এর সংকট আরও বাড়বে বলেও ধারণা করা হচ্ছে। মেক্সিকো সিটির বাইরেও পানির সংকটের মুখোমুখি হচ্ছে স্থানীয়রা, বিশেষ করে খরার সময়। বাসিন্দারা বলছেন, বছরের শুরু থেকেই তারা পানির সমস্যায় রয়েছেন। পানি না থাকলেও পানির বিল আগের মতোই কর্তন করা হচ্ছে। স্থানীয় এক মৎস্যজীবী বলেন, জলাধারের আশেপাশের সব বাসিন্দা পানির ঘাটতিতে রয়েছে। প্রতি বছর দেরিতে এবং কম বৃষ্টি হওয়ায় এসব বাসিন্দা ক্ষতিতে রয়েছেন। মেক্সিকো সিটির অবস্থান 2240 মিটার উচ্চতায় হওয়ায় পানি পাম্প করতে ব্যাপক শক্তির প্রয়োজন হয়। ফলে এখানে পানির সংকটের মাত্রা বেড়ে এখন রেড অ্যালার্টের কাছাকাছি। পানির ঘাটতি মোকাবেলায় সতর্ক অবস্থানেরও অনুসরণ করে যেতে বলা হয়েছে। স্থানীয়রা জানান, মেক্সিকো সিটিতে পানি পর্যাপ্ত থাকলেও সংরক্ষণে কোনো পদক্ষেপ নেই। বিশেষজ্ঞরা পানিকে সম্পদ হিসেবে বিবেচনা করে যত্নশীল হওয়ার প্রতি জোর দিতে বলেছেন। তাদের মতে 21 শতাব্দীতে পানি তেলের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইফাত জাহান, বাংলা ভিশন। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত 41 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। বুধবার স্থানীয় সময়ে ভোর 6টার দিকে এই আগুন লাগে। ভোরে আগুন লাগায় সে সময় ভবনটি বিপুল সংখ্যক শ্রমিক ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় অনেকে। দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ভবনটিতে গাদাগাদি করে অনেক শ্রমিক বসবাস করায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত শ্রমিকরা কোন দেশের নাগরিক সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছে কুয়েত কর্তৃপক্ষ। শক্তিশালী ঝোড়ো বাতাস সহ ভারী বৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত চীনের রাজধানী বেইজিং। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বর্ষণে নাকাল জনজীবন। বয়ে গেছে শক্তিশালী ঝড়ো বাতাসও। মঙ্গলবার বিকেলে এমন আবহাওয়া প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। এতে দুর্ভোগে পড়ে সেখানকার বাসিন্দারা। রাজধানীর কেন্দ্রস্থলে 100 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস রেকর্ড করা হয়। ঝড়ো বাতাস, বজ্রপাত এবং শিলাবৃষ্টির কারণে ইয়েলো অ্যালার্ট জারি করে বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
তীব্র বাতাস, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয় দোকানপাট, রাস্তাঘাট এবং গাছপালা। ভেঙে পড়ে ডাল, উপড়ে যায় রাস্তার ধারের ছোট বড় অনেক গাছ। ফলে যাতায়াত এবং যান চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাপমাত্রা বাড়ার কারণে চীনের কিছু কিছু অঞ্চল এই বছর চরম আবহাওয়া পরিস্থিতির শিকার হতে পারে। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।